আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রামে করা যায় এমন 3টি চমৎকার উৎপাদনশীল ব্যবসার আইডিয়া শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন এবং সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে এই 3টি ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করব তার প্রত্যেকটা কথা আপনি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলেই আপনি এই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা হয়তোবা আপনি গ্রাম থেকে শুরু করতে পারবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, গ্রামে আমাদের প্রথম যে উৎপাদনশীল বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনি হাইব্রিড ঘাস বাণিজ্যিকভাবে আপনি উৎপাদন করতে পারেন। তো দেখুন, আমাদের দেশে বর্তমানে আপনার গ্রাম এলাকায় অনেক খামারি রয়েছে, তাই না? তো এই খামারিরা আপনার দেখা গেল যে 5টা 10টা 15টা 20টা 30টা এরকমভাবে কিন্তু গরু পালন করে থাকে, তাই না, তাদের খামারের মধ্যে। তো সেক্ষেত্রে দেখা গেল যে এই খামারিদের হিউজ পরিমাণ একটি ঘাসের কিন্তু প্রতিদিন প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তো অনেক খামারিরা দেখা গেল যে এই ঘাস ম্যানেজ করতে গিয়ে অনেক হিমশিম খায় বা নানান ধরনের একটি টেনশন পোয়াতে হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যদি বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ শুরু করেন তাহলে আপনি আপনার স্থানীয় যত খামারি রয়েছে এই সমস্ত খামারিদের কাছে আপনি মাসিক ব্যাপী বা প্রতিদিন ব্যাপী আপনি ঘাস বিক্রি করতে পারেন, ঠিক আছে? এছাড়াও দেখা গেল যে আপনার বর্তমানে গ্রামের মধ্যে অনেক সাধারণ পরিবার রয়েছে, মানে সাধারণ মানুষ রয়েছে যে আপনার 1টা 2টা গরু মানে পালতে চায়। তো সেক্ষেত্রে সে পালতে পারে না সেই গরুটা, কারণ তার দেখা গেল যে শুধুমাত্র ভারী ভিটাটুকুই রয়েছে, কিন্তু তার এক্সটার্নাল কিন্তু কোনো জমি নেই যেই জমিতে সে ঘাস চাষ করবে বা যেই জমি থেকে সে ঘাস কেটে নিয়ে এসে তার গরুকে খাওয়াবে, তাই না? তো আপনি যখন এই বাণিজ্যিকভাবে ঘাস উৎপাদন করবেন তখন এই যে যারা সাধারণ রয়েছে তারাও কিন্তু আপনার এই উৎপাদনশীল ঘাস থেকে তারা কিন্তু ক্রয় করবে। এই ঘাসের বিজনেসটা আপনি সর্বপ্রথম কিভাবে শুরু করবেন দেখুন, আমি আপনাকে বলি না যে আপনি ফার্স্ট টাইমই একদম 1 বিঘা 2 বিঘা জমিতে আপনি এই হাইব্রিড ঘাস চাষ শুরু করে দিন, ঠিক আছে? আমি আপনাকে বলবো যে আপনি সর্বপ্রথম টেস্টিং করেন যে 10 শতক অথবা 5 শতক জায়গার মধ্যে আপনি সর্বপ্রথম এই হাইব্রিড ঘাসটা আপনি চাষ শুরু করেন। শুরু করার পরে আপনি ওই 5 শতক অথবা 10 শতক জমির যে ঘাসটা এটা আপনার স্থানীয় খামারিদের কাছে আপনি একটু বিক্রি করেন। হ্যাঁ, সাধারণ যারা ঘাস মানে সাধারণ যারা রয়েছে তাদের কাছে আপনি বিক্রি করেন। আপনার এই ঘাসের চাহিদাটা কেমন, খামারিরা আপনাকে কি বলে, কি ফিডব্যাক দেয়, আপনার এই বাণিজ্যিকভাবে এই ঘাসের বিজনেসটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি কি বিক্রি করতে পারবেন কিনা, বিভিন্ন খামারিদের সাথে আপনি একটু আলোচনা করতে পারেন, পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তখন দেখা গেল যে আপনি যে ফার্স্ট টাইম যে টেস্টিংটা করতেছেন 5 শতক বা 10 শতক জমির মধ্যে আপনি এই হাইব্রিড ঘাসটা চাষ করে, তখন আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে। যখন আপনি বুঝবেন যে না, হ্যাঁ, আমার এই ঘাসটা আমি যদি বাণিজ্যিকভাবে চাষ করি তাহলে দেখা গেল যে আমার এই বিজনেসটা চলবে এবং এটার চাহিদা রয়েছে, আমি এটার সাড়া পেয়ে গেছি, এরকম যদি হয় তখন আপনি দেখা গেল যে 10 শতক নয়, তখন যদি আপনি 1 বিঘা 2 বিঘা জমিতেও যদি বাণিজ্যিকভাবে এই হাইব্রিড বিভিন্ন রকমের ঘাস যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি যাচাই বাছাই না করে যদি হুটহাট করে আমার ভিডিও দেখে শুরু করে দেন তাহলে কিন্তু এখানে আপনার রিস্ক হয়ে যাবে। এই ঘাসের কাটিং কোথা থেকে ক্রয় করবেন, কিভাবে সংগ্রহ করবেন, ইত্যাদি ইত্যাদি A to Z বিস্তারিত আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্সটায় চেক করলেই আপনারা সুন্দরভাবে জানতে পারবেন যে মূলত এই ঘাসের ডগা বা কাটিং আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, ঠিক আছে? এখানে বলে আর ভিডিওটি লং করতেছি না। এখন যদি আমরা আসি যে আপনি যে বাণিজ্যিকভাবে এই ঘাস উৎপাদন করে ব্যবসা করবেন সেক্ষেত্রে এই ঘাসের বিজনেস থেকে আপনার কি পরিমাণ একটি বাৎসরিক আয় হতে পারে বা মুনাফা হতে পারে সমস্ত খরচ বাদ দিয়ে। দেখুন, 1 বিঘা জমিতে আপনি যখন ঘাস উৎপাদন করবেন সেক্ষেত্রে 1 বিঘা জমিতে আপনি যদি সঠিকভাবে ঘাস চাষ করতে পারেন সেক্ষেত্রে দেখা গেল যে 800 থেকে 1000 মণ ঘাস আপনার বাৎসরিকভাবে পাওয়া যায়। এখন 1 কেজি ঘাস আপনার খামারে অথবা বাজারে আপনি যেখানে বিক্রি করেন না কেন 3 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি করা মানে হয় বা আপনি বিক্রি করবেন, ঠিক আছে? এখন সেই হিসাবে দেখা গেল যে আপনার বাৎসরিকভাবে এই 1 বিঘা জমি থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতন একটি ঘাস আপনি বিক্রি করতে পারবেন। মানে এখানে কম বেশি হতে পারে,
এখান থেকে আপনার খরচ আবার বাদ দিয়ে দিতে হবে, কারণ আপনি ঘাস পরিচর্যা করতেছেন, পানি দিতেছেন, আপনি সার ব্যবহার করতেছেন, এছাড়াও আরও ওয়ার্কার খরচ ইত্যাদি ইত্যাদি, এগুলি খরচ দেখা গেলো যে আপনি এখান থেকে 30 থেকে 40,000 টাকার মতন আপনি বাদ দিয়ে দিতে পারেন। এরপরও দেখা গেল যে আপনার 70 থেকে 80,000 টাকার মতন একটি মুনাফা আপনার এই 1 বিঘা জমি থেকে বাৎসরিকভাবে আসতে পারে। 2 নম্বরে আপনি গ্রামে যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে আপনি জৈব সার উৎপাদন করে সেটা আপনি বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারেন। তো জৈব সার হচ্ছে আপনার 2 প্রকার, একটি হচ্ছে কেঁচু সার, আরেকটি হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে আপনার জৈব সার বানানো হয়। ঠিক আছে, কেঁচু সারটা আপনার শুরু করার জন্য এখানে আহামরি কোনো ইনভেস্ট করতে হয় না, আপনি অল্প পরিসরে শুরু করতে পারেন টেস্টিং অবস্থায়। ঠিক আছে, দেখা গেল যে আপনি প্রথমে 3টা অথবা 4টা হাউস করলেন বা আপনি রিং বসালেন। ঠিক আছে, মানে এই যে স্যানিটারির যে রিংগুলি গোল চাক্কা বলি আমরা, এটা আপনি বসালেন, এটা দিয়ে আপনি 4টা হাউস মানে করলেন। এখন এই 4টা হাউস দিয়ে আপনি প্রথমে শুরু করলেন। আপনি দেখা গেল যে সর্বপ্রথম আপনি যদি 1 কেজি কেঁচু দিয়েও যদি শুরু করেন, 1 কেজি কেঁচু দিয়ে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 1 মাস বা 2 মাস পর গিয়ে কিন্তু আপনার এই কেঁচু কিন্তু আপনার কয়েক গুণ বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে। আপনি একবার যদি 1 কেজি কেঁচু দিয়ে যদি সার উৎপাদন শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কেঁচুই কিনতে হবে না। এই কেঁচুর সাথে আপনার শুধুমাত্র গোবরের প্রয়োজন হয়। ঠিক আছে, গোবর আর কেঁচু এই 2টা মিলিয়েই মূলত আপনার কেঁচু সার উৎপাদন করা হয়। এবং এই কেঁচু সার রিলেটেড আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন এবং সেখানে অনেক নতুন নতুন উদ্যোক্তারা রয়েছে, পুরাতন উদ্যোক্তারা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ আপনার এই কেঁচু সার নিয়ে কাজ করতেছে এবং অনেকেই এই কেঁচু সারের বিজনেসটা করে মানে বাণিজ্যিকভাবে বিজনেসটা করে স্বাবলম্বীও কিন্তু হয়ে গেছে। আপনি যখন এই কেঁচু সার উৎপাদন করার জন্য রিংগুলি বসাবেন, সেখানে আপনার কোনোভাবেই যাতে পানি না ঢুকতে পারে অথবা বৃষ্টির পানি যাতে না লাগতে পারে। ঠিক আছে, বর্ষা মৌসুমে এটা আপনাকে ইনশিওর করতে হবে। এবং তার পাশাপাশি দেখা গেল যে আপনার রোদ্রের সময় আপনার ওই যে হাউসগুলির উপরে যাতে কোনোভাবেই রোদ না লাগে, সেখানে আপনার চটের ছালা ভিজিয়ে আপনি ওই হাউজের উপরে দিয়ে রাখবেন। ঠিক আছে, এই ধরনের আরও বেসিক কিছু নিয়ম কারণ আছে, এগুলি আপনি যদি মেনটেন করে সুন্দরভাবে যদি এই কেঁচু সার উৎপাদন করতে পারেন, তাহলে এইখানে আপনার ভালো কিছু করার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং আপনি দ্বিতীয় যে জৈব সারটা আপনি মানে তৈরি করতে পারেন সেটি হচ্ছে আপনি গোবর, তারপরে হচ্ছে আপনার মাছের আষ্টে, চা পাতা, তারপরে হচ্ছে আপনার খড়কুটা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে সবজির যে কুটাকাটি এগুলি, এছাড়াও দেখা গেল যে আপনার কচুরি পানা, বিভিন্ন ধরনের যে উপকরণগুলি আমরা প্রতিদিন ফেলে দিই, এই সমস্ত উপকরণগুলি আপনি বড় একটি হাউসের মধ্যে ফেলতে পারেন, মানে পচাতে পারেন। ঠিক আছে, আপনি যখন এই সারটা তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে একটি হাউস বানাতে হবে। হাউস না বানালেও দেখা গেল যে পরিত্যক্ত একটি খালি জায়গা অন্ততপক্ষে আপনাকে চুজ করতে হবে। সেখানে আপনার এই যত রকমের বর্জ্য বা যত রকমের আপনার মানে উপকরণগুলি রয়েছে এগুলি নিয়ে এসে আপনি সেখানে পচিয়ে সেটার সাথে মাটি মিক্স করে আপনি জৈব সার বানাতে পারেন। এভাবে কিন্তু আমাদের দেশে অনেকেই আপনার জৈব সার বানিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আপনি এই 2 প্রকারের সার আপনি বাণিজ্যিকভাবে উৎপাদন করে এখন আপনি আপনার ওই সেমভাবে আপনি যেটা ওই যে হাইব্রিড ঘাসের কথা আমি বললাম, ওই সেমভাবে আপনার স্থানীয় কৃষকদের কাছে আপনি বিক্রি করতে পারেন। আপনার জেলার মধ্যে যত ধরনের কৃষক রয়েছে, অনেক ধরনের কৃষক কিন্তু রয়েছে, কেউ আপনার ফসল করে, কেউ আপনার ফল করে ইত্যাদি ইত্যাদি, এদের কাছে এই সারগুলি আপনি বিক্রি করতে পারেন। এবং এই সারগুলির কিন্তু এই যে জৈব সার যেটা কেঁচু সার এবং এই যে বিভিন্ন উপকরণের যে সারগুলি, এগুলি কিন্তু এই আপনার গ্রামের যে কৃষকরা রয়েছে এদের কাছে মোটামুটি ভালো কিন্তু চাহিদা রয়েছে বর্তমানে। কেন? কারণ এখন যে বর্তমানে নতুন উদ্যোক্তা যারা রয়েছে, যারা কৃষিকাজের মধ্যে ঢুকেছে, ঠিক আছে, এবং পুরাতন যারা কৃষক রয়েছে তারাও কিন্তু বর্তমানে আপনার এই বাজারের কীটনাশক বা রাসায়নিক যুক্ত যে সারগুলি এগুলি ব্যবহার করতে চায় না। কারণ এগুলি ব্যবহার করলে হয় কি যে সেই সবজি এবং সেই ফল এই দুটিরই কিন্তু বাজারে চাহিদা অনেকটা কম থাকে। ঠিক আছে, যার ফলে অনেক চালাক বা বুদ্ধিদীপ্ত যারা কৃষক রয়েছে বা উদ্যোক্তারা রয়েছে তারা এখন বর্তমানে এই জৈব সারগুলি তাদের ফসলের মধ্যে বা ফলের মধ্যে দেওয়া শুরু করেছে, যার ফলে তাদের ফল বা তাদের সবজির মোটামুটি ভালো একটি চাহিদা থাকে বাজারের মধ্যে এবং মানুষ আগ্রহ নিয়েও কিন্তু আপনার এই সমস্ত ফল বা সবজি ক্রয় করে থাকে। ঠিক আছে, আর এর জন্যই এই সারগুলির আপনার বর্তমানে যেমনটা চাহিদা
আগামীতেও কিন্তু এটার চাহিদাটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। এবং দেখা গেল যে এই যে কেঁচো সার, এটার আপনার খরচ কত এবং আপনি বিক্রি করবেন কত টাকায়, তাই না? দেখুন 1 কেজি কেঁচো সার আপনার খরচ হতে পারে একদম সর্বোচ্চ গেলে 5 থেকে 7-8 টাকার মধ্যে। এটা আপনার বাজারে বিক্রি করা হয় কত? 20 থেকে 25 টাকা কেজি। 1 কেজি কেঁচো সার 20 থেকে 25 টাকা। তাহলে এখানে বুঝতেই পারতেছেন মুনাফার যে পার্সেন্টেজটা বা হারটা, ঠিক আছে? এখন দেশি কেঁচু দিয়ে কিন্তু আপনার জৈব সার বা কেঁচু সার কিন্তু হয় না, হলেও সেটা কিন্তু ভালো হয় না। তাহলে আপনাকে কোন কেঁচুটা ক্রয় করতে হবে? সেটা হচ্ছে আপনার লাল অস্ট্রেলিয়ান যে কেঁচুটা, এটা ক্রয় করতে হবে। তো আপনারা এই কেঁচুটা কোথা থেকে ক্রয় করবেন এবং কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে নিয়ে আসবেন ইত্যাদি সব কিছু বিস্তারিত আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিব। আপনি ডেসক্রিপশন বক্সটা চেক করলেই আপনি বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? এখন 3 নম্বরে আপনি গ্রামে যে বিজনেসটি করতে পারেন সেটা হচ্ছে আপনি নার্সারি বিজনেসটা করতে পারেন। দেখুন, আমি আপনাকে ওই টমেটো চারা, কাঁচামরিচের চারা এগুলি বিক্রি করতে বলবো না। আমি আপনাকে বলবো যে আপনি স্মার্টলি ইউনিকভাবে বর্তমান চাহিদা বুঝে আপনি নার্সারি বিজনেসটা গ্রাম থেকে শুরু করতে পারেন। বর্তমানে দেখা গেল যে আপনার এমন একটি লেচুর চারা রয়েছে যেখানে আপনার 2 বছর পর অথবা 1 বছর পরে লেচু আসবে। এমন কাঁঠালের চারা রয়েছে যেটা কিনা আপনার ছোট গাছে কাঁঠাল আসে। এমন আমের চারা রয়েছে যেটা কিনা আপনার 1 বছর পরে আম চলে আসবে, তাই না? এখন উন্নত মানের এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের কিন্তু চারা রয়েছে। এছাড়াও দেখা গেল যে আরো বিভিন্ন ধরনের কিন্তু চারা রয়েছে। হ্যাঁ, এই সমস্ত চারা আপনি উৎপাদন করে আপনার গ্রামের হাটের মধ্যে আপনি বিক্রি করতে পারেন। এছাড়া দেখা গেল যে আপনার স্থানীয় যারা এই বিভিন্ন ধরনের গাছ লাগায় অথবা ফলের চারা খুঁজতেছে তাদের কাছে আপনি বিক্রি করতে পারেন। আপনি যখন আপনার গ্রামে এই ইউনিকভাবে এই নার্সারি বিজনেসটা শুরু করবেন, তখন আপনার জেলার মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাস্টমার আসবে আপনার এই নার্সারি থেকে চারা ক্রয় করার জন্য। আপনি আপনার এই নার্সারিটা অনলাইনেও প্রচার করতে পারেন। আপনার জায়গা থেকে আপনি যদি পার্সোনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে যদি আপনার নার্সারির ভিডিওগুলি আপনি পোস্ট করতে পারেন, আপনি কি কি চারা বিক্রি করেন বিস্তারিত আপনি সেখানে পোস্ট করতে পারেন, চারার গুণগত মান কি, চারার এই চারা থেকে কত দিনে ফল আসবে, কত কেজি আসবে, কত মূন আসবে, মিষ্টি না তিতা ইত্যাদি ইত্যাদি। এভাবে যখন আপনি একটি পেজের মধ্যে প্রচার করবেন তখন দেখা গেল যে সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আপনার এই নার্সারিটা দেখতে পাবে এবং সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আপনার এই নার্সারি থেকে চারার কিন্তু একটি অর্ডার আসতে পারে। আপনাকে যদি অর্ডার করে আপনি যদি যত্ন সহকারে সেটা তার কাছে পাঠাতে পারেন তাহলে সে সেখান থেকে বসেই তো ক্রয় করতে পারে, তাই না? আর এখন বর্তমানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। আপনি যে কোনো চারা কিন্তু পরিবহনের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় পাঠিয়ে দিতে পারবেন। তাহলে আপনার একদিকে যেমন আপনার এই নার্সারির সমগ্র বাংলাদেশে প্রচার হচ্ছে, আপনার জেলার মধ্যে প্রচার হচ্ছে, আপনার স্থানীয় মানুষের মধ্যে প্রচার হচ্ছে, তার পাশাপাশি আপনি গ্রামের হাটের মধ্যে বিক্রি করতে পারতেছেন এবং অনলাইনে যখন আপনি প্রচার করবেন তখন আপনার এই ফেসবুক পেজটা একসময় মনিটাইজ করা যাবে। যখন মনিটাইজ হয়ে যাবে তখন আপনার এখান থেকেও কিন্তু একটি এক্সটার্নাল ইনকাম কিন্তু চলে আসতে পারে, তাই না? এবং এই নার্সারির ব্যবসাটা আপনি সর্বপ্রথম অল্প পরিসরে শুরু করতে পারেন, ঠিক আছে? ছোট জায়গার মধ্যে প্রথমে শুরু করেন, চাহিদা বোঝার চেষ্টা করেন, নিজে কিভাবে এই চারাগুলি হ্যান্ডেলিং করবেন, আপনি কিভাবে উৎপাদন করবেন, কিভাবে পরিচর্যা করবেন ইত্যাদি বিষয়বস্তু বোঝার চেষ্টা করেন। তারপরে আপনি বাণিজ্যিকভাবে বড় পরিসরে শুরু করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথমেই বড় পরিসরে শুরু করার চেষ্টা করতে যাবেন না, ঠিক আছে? এবং এই নার্সারি ব্যবসার যদি আমি একটি মুনাফার কথা বলি, দেখুন এখানে আপনার হরেক রকমের চারা রয়েছে, হরেক রকমের চারা আপনি উৎপাদন করবেন, বিক্রি করবেন, এখান থেকে আপনার বিভিন্ন রকমের প্রফিট কিন্তু বা মুনাফা কিন্তু আসার একটি সম্ভাবনা রয়েছে, সেটা বাৎসরিকভাবে হোক, মাসিকভাবে হোক অথবা পার ডে হোক, ঠিক আছে? এবং আরেকটি কথা আমি বলি যে দেখুন এই নার্সারি বিজনেসের মধ্যে বিশাল বড় একটি সিক্রেট বিষয় লুকিয়ে রয়েছে। তো আমি চাচ্ছি না যে সেই সিক্রেট বিষয়টা এখানে উল্লেখ করে এই ব্যবসাটা আপনার একদম জগা খিচুড়ি করে দিই, এক কথায় যেটা। তো সিক্রেট বিষয়টা সিক্রেটই থাক, আপনি ব্যবসাটা যখন শুরু করবেন তখনই আপনি একমাত্র বুঝতে পারবেন। প্রতিটা ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে, ঠিক আছে? তার ব্যতিক্রম কিন্তু এই 3টি ব্যবসা নয়, এই 3টি ব্যবসাতেও কিন্তু আপনার লস এবং লাভ রয়েছে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।